আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আইএলটিএস এক্সামে একটি লাইন গ্রাফ দেখে এর টেন্স, টপিক, প্লেস অ্যান্ড টাইম শনাক্ত করা যায় এবং গ্রাফের বিভিন্ন কম্পোনেন্টস বিশ্লেষণ করতে হয়। উইল স্টার্ট উইথ আইডেন্টিফাইং দ্য টেন্স, পাস্ট, প্রেজেন্ট or future. Then we will figure out the topic of graph and if there is any specific place or time mentioned. তারপরে আমরা শিখব কিভাবে ইন্ট্রোডাকশন আর ওভারভিউ লিখতে হয় এবং কিভাবে ডিটেলস অ্যানালাইসিসটা দুইটা প্যারাগ্রাফে ভাগ করতে হয়। ফাইনালি আমরা শিখব কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে হয় যাতে সঠিক সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট ব্যবহার করে ক্লিয়ার গ্রাফ অ্যানালাইসিস করা যায়। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা টেবিলের মতো এখানেও রাইটিং টাস্ক 1 লিখতে 4টা ভাগে ভাগ করব। ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন লিখব, দেন ওভারভিউ, দেন ডিটেল প্যারাগ্রাফ 1, দেন ডিটেল প্যারাগ্রাফ 2। ইন ইন্ট্রোডাকশন আমরা একটা সেন্টেন্সে লিখব, ওভারভিউ লিখব আমরা 1 থেকে 2টা সেন্টেন্সে। যদি আমরা একটা সেন্টেন্সে লিখি তাহলে আমাদের কম্পেয়ার করার চেষ্টা করতে হবে। ডিটেল প্যারাগ্রাফ 1-এ বা পার্ট 1-এ আমরা 3 থেকে 4 সেন্টেন্সে লিখব। ডিটেল প্যারাগ্রাফ 2 ঠিক একইভাবে আমরা 3 থেকে 4 সেন্টেন্সে লিখব। আমরা এখানে কিছু স্ট্র্যাটেজি শিখব। আমাদের ফার্স্ট স্টেপে যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো ঠিক টেবিলের মতোই। প্রথমে আমরা কোশ্চেন পেয়ে টেন্স আইডেন্টিফাই করে ফেলব, সেটা কোন টেন্স আছে, পাস্ট টেন্সে আর পাস্ট ফিউচার মিলাই আছে সেটা আমাদের একটু দেখতে হবে। তারপর টপিকসটা আইডেন্টিফাই করে ফেলব। দেন এখানে কোনো প্লেসের নাম আছে কিনা বা অন্য কোনো আইটেমের নাম আছে কিনা সেটা আমরা দেখব। তারপরে আমরা দেখব কোনো টাইম আছে কিনা। আমরা যখন টেন্স দেখব তখন টাইমও দেখে ফেলতে পারবো সাথে সাথে, বা পাস্ট টেন্সে বা ফিউচার টেন্সে একই সাথে আমরা দুইটা দেখতে পারবো। কম্পোনেন্টস, এখানে অ্যাকচুয়ালি সবগুলোই কম্পোনেন্টস, এর বাইরে দু একটা কম্পোনেন্টস থাকতে পারে। তো আমরা যখন শুরু করব, আমরা যখন একটা রিয়েল টেস্ট দেখব তখন আমরা দেখতে পাবো আসলে কম্পোনেন্টসগুলো বলতে এখানে কি বোঝানো হয়েছে। তারপরে আমরা স্টেপ 2, আমি এখানে একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্সের একটা স্ট্রাকচার লিখেছি। তো চলুন পড়া যাক। দ্য লাইন গ্রাফ শোস or compares or delineates the paraphrase the topics then ... pt। তো দেখেন এখানে দ্য লাইন গ্রাফ শোস, কম্পেয়ার্স, ডেলিনিয়েটস, আমি কোন অর্ডটা ইউজ করব? আমি শোস ইউজ করব না কম্পেয়ার ইউজ করব বা ডেলিনিয়েটস ইউজ করব? দেখেন যখন চিত্রায়িত করা থাকে, ওখানে বর্ণনা অতীত কোনো কিছু থাকে, তখন হচ্ছে আমরা ডেলিনিয়েটস ইউজ করতে পারি। যদি একটা আইটেমের সাথে আরেকটা আইটেমের কম্পেয়ার করা থাকে তাহলে আমরা কম্পেয়ার শর্টটা ইউজ করতে পারি। এভাবে শোসটাও আমরা ইউজ করতে পারি ঠিক ডেলিনিয়েটসের মতো করে। তো এখানে ডেলিনিয়েটসটা খুবই দারুণ ওয়ার্ড, আপনারা ইউজ করতে পারেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, আপনারা যদি ইন্ট্রোডাকশানে সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করেন এটার মানে এই নয় যে আপনি খুব ভালো ওয়ার্ডস ইউজ করছেন। আপনাকে অবশ্যই ডিটেল প্যারাগ্রাফে ভালো ভালো ওয়ার্ড ইউজ করতে হবে। তারপরে আসুন প্যারাফ্রেজ দ্য টপিকস। আমরা প্যারাফ্রেজ দ্য টপিকস মানে আমাদের যে টপিক্সটা থাকবে সেটার প্যারাফ্রাইজ করব। ওকে, তারপরে প্লেস, দেন টাইম। আমরা সবাই এমপিটি রুল জানি, তো এমপিটি রুল অ্যাপ্লাই করে এখানে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করব। স্টেপ 3-তে আমরা শিখব কিভাবে ওভারভিউ লিখতে হয়। আমরা শিখেছি ওভারভিউ 2টা সেন্টেন্সে লিখতে হবে। তো কিভাবে এই 2টা সেন্টেন্স আমরা লিখতে পারি? আমাদের প্রথমে কি লিখতে হবে? সি দ্য ওভারঅল ট্রেন্ডস। আমাদের ওভারঅল 2টা ট্রেন্ডস দেখতে হবে। দেন যদি আমরা ভালো ট্রেন্ড না পাই তাহলে আমাদের এভারেজ ডিফারেন্স দেখতে হবে। এভারেজ ডিফারেন্সটা কোথায় দেখতে হবে? এভারেজ ডিফারেন্সটা কোথায় দেখতে হবে? বিটুইন দ্য লাইন্স ওভার দ্য টাইম, মানে ওভার দ্য টাইমে
বিটুইন লাইনের ভিতরে বা দুইটা লাইন বা তিনটা লাইনের ভিতরে যে এভারেজ ডিফারেন্সটা থাকবে সেখান থেকে আমাদের ওভারভিউটা লিখতে হবে। সি দ্য এভারেজ ডিফারেন্স উইথিন লাইনস, তারপরেরটা। তো এখানে কি করতে পারি, উইথিন লাইনের ভিতরে যদি কোনো আউটলায়ার থাকে, ধরেন ফার্স্ট 3 ইয়ার্সে এটা ইনক্রিজ করছিল র্যাপিডলি, বাট পরবর্তী 3 ইয়ারে বা পরবর্তী ইয়ারগুলোতে এটা ফল করছিল বা তেমন কোনো ডিফারেন্স দেখা যায় নাই। তো এই দুইটা দেখেও আমরা কিন্তু ওভারভিউটা লিখে ফেলতে পারি। তো ওভারভিউতে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার চেষ্টা করব। নেক্সট প্যারা 4, এখানে আমরা ইনফরমেশনগুলো কিভাবে দুইটা ভাগে ভাগ করতে হয়, কিসের জন্য, ওয়েল অর্গানাইজেশনের জন্য এবং দুইটা প্যারাতে ভাগ করার জন্য। তো আমি এখানে 4টা স্ট্র্যাটেজির কথা বলেছি। এই 4টা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা ভাগ করব। ফার্স্ট, ওভারঅল ট্রেন্ড অ্যান্ড স্পেসিফিক ডিটেলস, দেন ক্যাটাগরিজ অর গ্রুপস, তারপরে টাইম বেসড স্প্লিটিং এবং লাস্টে সিগনিফিক্যান্ট পয়েন্টস অ্যান্ড কম্পারিজন। তো ওভারঅল ট্রেন্ড অ্যান্ড স্পেসিফিক ডিটেলস আমরা কি দেখব, আমরা দেখব ওভার দ্য টাইমে বাড়ছে আবার ওভার দ্য টাইমে কমছে। ধরেন কোনো একটা প্রোডাক্টের দাম ওভার দ্য টাইমে কমে গেছে, সেটা আমরা একটা প্যারাতে দেব। আবার আরেকটা প্যারা যেটা হচ্ছে ওভার দ্য টাইমে বাড়ছে, সেটা আমরা আরেকটা প্যারাতে দেব। তারপর ক্যাটাগরিজ আর গ্রুপ, আমরা আইটেমের ধরন দেখে আমরা ক্যাটাগরি করতে পারি। ফর এক্সাম্পল লাক্সারিয়াস গুডস এবং ডেইলি কনজাম্পশন গুডস। সো এভাবে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করেও লাইন গ্রাফ লিখতে পারি। দেন টাইম বেসড স্প্লিটিং। টাইম বেসড স্প্লিটিংটা হলো, ধরেন আমাদের 10 ইয়ার আছে, তো আমরা ফার্স্ট 5 ইয়ার্স একটা প্যারাতে আর লাস্ট 5 ইয়ার্স আর একটা প্যারাতে দিলাম। এভাবে আমরা ভাগ করে নিতে পারি। ফাইনাল যেটা আছে সিগনিফিক্যান্ট পয়েন্টস অ্যান্ড কম্পারিজন, ধরেন এখানে হাইয়েস্ট লোয়েস্ট এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা দুইটা প্যারাতে ভাগ করতে পারি। যেগুলো হাইয়েস্ট পয়েন্ট আছে সেগুলো আমরা একটা প্যারাতে, লোয়েস্ট পয়েন্ট যেগুলো আছে আরেকটা প্যারাতে দিতে পারি। দেন সেন্টেন্স স্ট্রাকচারস। তো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার প্রবলেম হয় না এমন স্টুডেন্ট খুবই কম। তো আমরা কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে পারি, আমরা একটা লাইন গ্রাফ এর করছেন বা গ্রাফটা দেখার পরে আমরা যখন কম্পোনেন্টগুলো লিস্ট করব, তখন ভার্টিক্যাল অ্যাক্সেসে কী আছে, হরিজন্টাল অ্যাক্সেসে কী আছে, বা টপিক্সটা কিসের উপরে লেখা, এগুলো আমরা সব একটা জায়গায় করব এবং আইডেন্টিফাই করে রাখবো অথবা আইডেন্টিফাই করে রাখবো। দেন আমরা সেগুলো অনুযায়ী সেন্টেন্স সাজাবো। কখনো টপিক্সকে আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি, আবার কখনো ভার্টিক্যাল অ্যাক্সেসে যেটা আছে সেটা আমরা সাবজেক্ট ধরতে পারি, আবার হরিজন্টাল অ্যাক্সেসে যেটা আছে সেটাও সাবজেক্ট হিসেবে ধরতে পারি। তো এটা আমাদের স্মরণে রাখতে হবে সবসময়। দেন আমরা কিভাবে শুরু করব, তো আমরা কিভাবে শুরু করতে পারি, যেহেতু লাইন গ্রাফের একটা শুরু পয়েন্ট আছে, তো আমরা ইনিশিয়ালি দিয়ে শুরু করতে পারি। দেন আমরা টপিক্স প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কমা, হুইচ প্লাস স্টেডিলি, মার্কডলি, র্যাপিডলি, গ্র্যাজুয়ালি প্লাস ইনক্রিজ ডিক্রিজড বা অন্য যদি সিনোনিম থাকে আপনি বসাতে পারেন। তো এভাবে আমরা একটা সেন্টেন্স শুরু করতে পারি। এভাবে প্রত্যেকটা লাইনের জন্য আমরা একটা করে সেন্টেন্স লিখতে পারি। তারপর আমরা লিঙ্কিংয়ের জন্য কি করতে পারি, আমরা বলতে পারি যে দেন, আফটার দ্যাট, এরকম ধরনের আমরা ওয়ার্ডস ইউজ করতে পারি। তাছাড়া আমরা উই ক্যান বিগিন উইথ দ্য সেন্টেন্স দেয়ার ওয়াজ, দেয়ার ইজ, দেয়ার ওয়ার, এভাবেও আমরা কিন্তু শুরু করতে পারি। দেন এখন আমরা কিছু ইউজফুল ভোকাবুলারিজ দেখব যেগুলো লাইন গ্রাফের জন্য সুইটেবল। ইনক্রিজ, ডিক্রিজ, রেইজ, ফল, ফ্লাকচুয়েট, লেভেল অফ,
ডিপ শোর, প্লামেট, স্টেবিলাইজ। আমাদের কখনো কখনো এগুলো ভার্ব হিসেবে ইউজ করতে হতে পারে, এজন্য আমি এখানে লিস্ট করে দিয়েছি। দেন নাউন্স, ট্রেন, ফ্লাকচুয়েশন, প্লাটিউ, ডিপ, পিক, গ্রোথ, ডিক্লাইন। তো এগুলো অনেক সময় কিন্তু আমরা ভার্বে কনভার্ট করে লিখতে পারি সেন্টেন্সের সুবিধার থেকে। তারপর আমাদের অনেক সময় অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ লিখতে হতে পারে। তো কিছু ওয়ার্ড এখানে দেখেন, স্টেডিলি, স্টেডিকে আমরা এলুয়া যোগ করে স্টেডিলি তৈরি করছি, তার মানে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব তৈরি করছি। তারপরে শার্প, যেটা অ্যাডজেক্টিভ, সেটাকে আমরা এলুয়া যোগ করে অ্যাডভার্ব করেছি। সাডেন, অ্যাডজেক্টিভ, এলুয়া যোগ করে আমরা অ্যাডভার্ব করেছি। একইভাবে গ্রাজুয়াল, ড্রামাটিক, স্লাইড, সিগনিফিক্যান্ট সবগুলোর পিছনে এলুয়া যোগ করে আমরা কিন্তু অ্যাডভার্ব তৈরি করছি। তো এভাবে আমরা করতে পারি। চলুন আমরা কিছু ইম্পর্টেন্ট নোট দেখি। ফার্স্ট, আমরা যে সেন্টেন্সগুলো লিখব সেগুলো অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে লিখব। সেকেন্ড, আমাদের অবশ্যই টেন্সের দিকে খেয়াল রাখতে হবে। বলা আছে পাস্ট টেন্সে, আপনি লিখলেন ফিউচার টেন্সে, অথবা ফিউচার টেন্সে বলা আছে আপনি লিখলেন পাস্ট টেন্সে, তাহলে কিন্তু আপনার মার্কস কাটা যাবে। ওকে, এতক্ষণ ধরে যে আমরা যে স্ট্র্যাটেজিসগুলো শিখলাম সেগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করবো একটা রিয়েল টেস্টের সাথে। সো আমি এখানে আইএলটিএস জার্নাল একটা পিডিএফ নিয়েছি, এখানে অনেক ভালো স্ট্র্যাটেজি দেওয়া আছে, আপনার চাইলে এটাও ফলো করতে পারেন। সো আমাদের প্রথম কাজকে আমাদের কোশ্চেন হাতে পাওয়ার সাথে সাথে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা পড়ে ফেলতে হবে। আমরা একটু পড়ি। The table below gives information on UK acid rain emission measured in millions of tons from 4 different sectors between 1990 and 2007. Write a report for a university lecture describing the information shown below. Make comparison where relevant. UK acid rain emission measured in millions of tons from 4 different sectors between 1990 and 2007. তো দেখেন আমি লেখার সময় আমি কিছু ইনফরমেশনে আন্ডারলাইন করছি। তো আমাদের প্রথম কাজ ছিল যে আমাদের টেন্স আইডেন্টিফাই করতে হবে। তো এখানে 1990 সাল থেকে 2007 সাল দেওয়া আছে, তার মানে এটা পাস্ট টেন্সের। তো আমরা এখানে পাস্ট টেন্সের আমাদের একটা এলিমেন্ট হতে পারে পাস্ট টেন্স। তারপরে আমাদের বলা আছে যে টপিকসটা কি? টপিকসটা হচ্ছে অ্যাসিড রেইন ইমিশন ইন ইউকে অ্যাসিড রেইন ইমিশন। তাহলে আমাদের টপিকসটাও শেষ হলো। দেন আমাদের বলা আছে প্লেসের কথা, প্লেস কিন্তু ইউকে দেওয়া আছে। ওকে, হোয়েন, টাইমও বলা আছে 1990 to 2007। এখন আমাদের সবগুলো ইনফরমেশন আমরা মার্ক করে ফেলছি। এবার আমরা কম্পোনেন্টস আনব। তাহলে এগুলো তো আমাদের কম্পোনেন্টস, আর কোনো কম্পোনেন্টস আছে না আমরা দেখি। এখানে কিন্তু কম্পোনেন্টস আছে আমাদের 4 ডিফারেন্ট সেক্টরের কথা বলছে। তাহলে একটা কম্পোনেন্ট আমাদের একটা কম্পোনেন্ট আমাদের টোটাল 3টা কম্পোনেন্ট, আর আরেকটা আছে টপিকস। এই টোটাল 4টা কম্পোনেন্ট আমাদের আছে। এইটা দিয়ে আমাদের মূলত সেন্টেন্স গঠন করতে হবে। পরের স্টেপে আমরা দেখি, পরের স্টেপ আছে ইন্ট্রোডাকশন। আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে এখন। তো আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার এখানে লিখে রাখছি। দ্য লাইন গ্রাফ শোস অর কম্পেয়ার্স অর ডিলিনেটস দ্য প্র্যাকটিস দ্য টপিকস। আমরা টপিকসকে প্র্যাকটিস করতে হবে। দেন পিটি, প্লেস অ্যান্ড টাইম। তো আমরা ঠিক টেবিল যেভাবে ডিসক্রাইব করছিলাম এটাও ঠিক সেভাবে ডিসক্রাইব করবো। তো অনেক সময় আমাদের প্রশ্ন আসতে পারে যে শোস লিখবো না কম্পেয়ার্স লিখবো না ডেলিনেটস লিখবো। যদি বর্ণনা অতীত থাকে তাহলে আমরা শোস এবং ডেলিনেটস লিখবো। ডেলিনেটস অনেক ভালো শব্দ, আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা যেটা প্রশ্ন করে বুঝলাম যে অ্যাসিড রেইন ইমিশন ইন ইউকে
বিভিন্ন সেক্টরের সাথে কম্পেয়ার করা হয়েছে। তো আমরা এখানে কম্পেয়ার শব্দটা ইউজ করবো, এটা আমাদের জন্য সবথেকে বেস্ট হবে। তো আমরা এটা মার্ক করে রাখলাম। দেন প্লেস কি আছে, প্লেস ইউকে, এবং টাইম কি আছে, টাইম 1990 অ্যান্ড 2007, বিটুইন 1990 অ্যান্ড 2007। সো আমরা কিন্তু এটা সুন্দর করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, আমরা ওভার এ 17 ইয়ার এভাবে লিখতে পারি। তো আমরা এই ওভার এ 17 ইয়ার পিরিয়ড এটা কীভাবে লিখলাম, জাস্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ, সো লাস্টে যেটা আছে এটা থেকে এটা বিয়োগ করলাম 17 ইয়ার চলে আসে। সো এই যে টাইম এক্সপ্রেশন একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, এটা ভালো কাজে দিবে। আর এই যে পিডিএফটা আছে এটাতেও অনেক ভালো আছে, ভালো টাইম এক্সপ্রেশন কীভাবে দেওয়া যায় সেটা নিয়ে ভালো আলোচনা করা আছে, আপনারা একটু দেখতে পারেন। তো এখন আমাদের ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটা উপভোগ আমরা বসাবো। দেন আমরা এখানে প্যারাফ্রেজ দ্য টপিকস, শুধুমাত্র আমাদের যে টপিকসটা আছে সেটা প্যারাফ্রেজ করবো, আর কিচ্ছু না। সো আমাদের যে এক্সাম্পল অ্যান্সারটা দেওয়া আছে আমরা কীভাবে লেখা আছে সেটা আমরা the line graph compares, okay, 4 sector in times of the amount of acid rain emission that they produced over a, এখান থেকে টাইম শেষ, ওভার এ পিরিয়ড অফ 17 ইয়ার্স ইন ইউকে। আপনার ইউকেটা প্রথমে দিয়ে দেবেন ওভার এ, হ্যাঁ, ইন দ্য ইউকে ওভার এ পিরিয়ড অফ 17 ইয়ার্স, তাহলে আরও ভালো হবে। আর জাস্ট আমাদের এখানে প্যারাফ্রেজটা করছে অ্যাসিড রেন ইমিশনটা কোথায়, অ্যাসিড রেন ইমিশনটা ছিল কোথা থেকে, এখানে 4টা সেক্টর থেকে, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটার সাপ্লাই, আদার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডোমেস্টিক্স, এই 4টা সেক্টর থেকে, এই 4টা সেক্টর থেকে আমাদের কি পরিমাণ কার্বন অ্যাসিড রেইন ইমিশন হয় সেটা বলা আছে। এজন্য 4 সেক্টরস ইন টার্মস অফ অ্যামাউন্ট অফ অ্যাসিড রেইন এমিশন দ্যাট দে প্রডিউস, এইটুকু কিন্তু আমাদের এই অ্যাসিড রেইন এমিশন, তারপর 4 ডিফারেন্ট সেক্টর, এই দুইটা মিলায় একটা আমাদের এই ইনফরমেশনটা ফিল আপ করছে, যেটা হচ্ছে টপিকস। আমরা যদি সেক্টর পরেও দিতে চান দিতে পারেন, হ্যাঁ। তো কম্পেয়ার্স দা, আমরা এইভাবে তাহলে চিন্তা করতে পারি, এভাবে চিন্তা করতে পারি যে the line graph compares the emission of acid rain produced from 4 sectors in UK over a period of 17 years, এভাবে কিন্তু সেন্টেন্সটা আছে। সো এই প্যারাফ্রেজটা আপনারা ভালো করে শিখে নেবেন, দেন আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। জাস্ট এই প্যারাফ্রেজটুকু শিখতে হবে কিভাবে প্যারাফ্রেজটা করতে হয়, আর সব ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। আর টাইমটা যেভাবে দেওয়া আছে এটা একটু ঘুরাই দেবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ইন্ট্রোডাকশন লেখা হবে। তো আমাদের স্ট্রাকচারের সাথে কিন্তু এটা মিলে যায়, শুধু একটা জায়গায় মিলে নেই, সেটা হচ্ছে ওভার এ পিরিয়ড অফ 17 ইয়ার্স ইন দ্য ইউকে। তো আমাদের ইংলিশে আমরা জানি যে এনপিটি রুলটা জানি, ম্যানার, প্লেস, টাইম। তো সেই অনুযায়ী আমরা যদি লিখতে যাই তাহলে আমাদের ওভার এ পিরিয়ড অফ 17 ইয়ার্স এটা লাস্টে দিতে হবে। সো এটা সব থেকে ভালো হবে। ওকে, তারপরে আসি আমরা কিভাবে ওভারভিউটা লিখতে হয়। তো ওভারভিউ লেখার ক্ষেত্রে আমরা দেখছিলাম দুইটা স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি। সি দ্য ওভারঅল ট্রেন্ড, দেন এভারেজ ডিফারেন্স বিটুইন দ্য লাইন্স ওভার দ্য টাইম। এটা ছিল সি দ্য এভারেজ ডিফারেন্স বিটুইন লাইন, লাইনের ভিতরে এভারেজ টাইমটা, এভারেজটা দেখা, টপিক্সের এভারেজটা দেখা। আর প্রথমটা হচ্ছে কি সি দ্য ওভারঅল ট্রেন্ড। তো ওভারঅল ট্রেন্ড আমরা প্রথমটা দেখি আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা আমাদের ওভারঅল লেখার ক্ষেত্রে। ওভারঅল ট্রেন্ড, তো এখানে দেখেন
প্রথমটা যদি আমরা দেখি, যেটা আমার চোখে পড়তেছে, এটা কি ছিল? ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটার সাপ্লাই। এটা কিন্তু ওভার দ্য টাইমে র্যাপিডলি কমে গেছে। পরেরটা যদি দেখি, আদার ইন্ডাস্ট্রিজ, এটাও কিন্তু কমছে। প্রথমটার সাথে একটা পার্থক্য কি? দুইটা কমছে, পার্থক্যটা কি? এটা র্যাপিডলি ডিক্রিজ করছে, এটা গ্রাজুয়ালি ডিক্রিজ করছে। পরেরটা যদি আমরা দেখি, এটা ছিল ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনের, তো এটা দেখেন, এটা কিন্তু উইথ এ স্মল ফ্লাকচুয়েশন, প্রথমে 2 ইয়ারে প্রায় সমান ছিল, তারপর একটু কমে গেছে, তারপরে আবার সমান ছিল, দেন এভাবে কিন্তু ওভার দ্য ইয়ারে একটা প্যারালাল ছিল, কিন্তু ছোট ছোট ফ্লাকচুয়েশন ছিল। তো এটা আমরা বলতে পারি এটা স্মল ফ্লাকচুয়েশন ছিল এবং প্যারালাল ছিল। উইথ স্মল ফ্লাকচুয়েশন এটা প্যারালালি ছিল, এটা তেমন কোনো চেঞ্জ আসেনি। তো এটা আমি রিমেইন কনস্ট্যান্ট দিতে পারি উইথ স্মল ফ্লাকচুয়েশন। হ্যাঁ, স্মল ফ্লাকচুয়েশন আমরা দিতে পারি, রিমেইন কনস্ট্যান্ট or রিমেইন স্টেবল উইথ ফ্লাকচুয়েশন। পরেরটা দেখি, পরেরটা কিন্তু প্রথম 5 ইয়ার পর্যন্ত প্রায়, মানে 5 ইয়ার পর্যন্ত প্রায় সেম ছিল, তারপরে আস্তে 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 কমছে। তার মানে এটাও কিন্তু গ্রাজুয়ালি ডিক্রিজ আমরা বলতে পারি। তাহলে দেখেন, এখানে আমরা কিন্তু দুইটা ওভারঅল যদি দেখি, এখানে দুইটা গ্রাজুয়াল ডিক্রিজ ছিল, একটা র্যাপিড ডিক্রিজ ছিল, আর একটা ছিল স্টেবল। তাহলে আমরা যদি এই দুইটা মিলে একটা সেন্টেন্স লিখি যে ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার সাপ্লাই থেকে যে এসিডিএম এমিশন হতো, সেটা র্যাপিডলি ওভার দ্য টাইমে কমছিল, কিন্তু আদার্স এবং ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন সেক্টর থেকে রাষ্ট্র সেটা গ্র্যাজুয়ালি কমছিল। সরি, আদার ইন্ডাস্ট্রি এবং ডোমেস্টিক থেকে যেটা যে পরিমাণ এমিশন হতো, সেটা ওভার দ্য টাইমে গ্র্যাজুয়ালি কমছিল। তারপরে আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি, যেটা হাউএভার দিয়ে লিখতে পারি, যে হাউএভার the amount of carbon acid emission was remained stable with small fluctuation of the time. So এভাবে কিন্তু আমরা এটা দিতে পারি। তাহলে আমাদের দুইটা সেন্টেন্স হয়ে গেল, যেহেতু আমাদের আমার কিন্তু দুইটা সেন্টেন্সের কথা বলছি। সো তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা ওভারঅল ট্রেন্ডসটা দেখলাম। ওভারঅল ট্রেন্ডস দিয়ে আমরা দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি। কীভাবে? র্যাপিড ডিক্রিজ, গ্রাজুয়াল ডিক্রিজ এবং রিমেইন কনস্ট্যান্ট। র্যাপিড ডিক্রিজ এবং গ্রাজুয়াল ডিক্রিজ দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করছি, আর একটা হচ্ছে রিমেইন কনস্ট্যান্ট দিয়ে আরেকটা সেন্টেন্স তৈরি করছি। সেভাবে আমরা ওভারভিউটা লিখতে পারি। তারপরে আমাদের স্টেপ 4 আমাদের যেটা করতে হবে, আমাদের ইনফরমেশনকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে হবে ফর ওয়েল অর্গানাইজড। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কিভাবে করা আছে। তো আমাদের কি রুল ছিল? আমাদের রুল ছিল ওভারঅল ট্রেন্ড দেখতে হবে এবং স্পেসিফিক ডিটেলস দেখতে হবে। আমরা অলরেডি দেখেছি যে এটা ছিল ড্রামাটিক ডিক্রিজ, এবার র্যাপিডলি ডিক্রিজ ছিল, এটা ছিল গ্রাজুয়াল ডিক্রিজ, এটা ছিল গ্রাজুয়াল ডিক্রিজ, দেন এটা ছিল কনস্ট্যান্ট। তাহলে আমরা এই দুইটা দিয়ে কিন্তু একটা প্যারা করতে পারি, আবার এই দুটো দিয়ে একটা প্যারা করতে পারি, অথবা আমরা এই তিনটা দিয়ে একটা প্যারা করতে পারি, আর এটা দিয়ে একটা প্যারা করতে পারি। এভাবে আমরা করতে পারি, যেটা হলো হাইয়েস্ট লোয়েস্ট যে ক্যাটাগরিজটা আমাদের আছে সেটা, বা ওভারঅল ট্রেন্ড। তো দেখেন এখানে কিন্তু ওভারঅল ট্রেন্ড আমরা যেটা দেখলাম, ওভারঅল ট্রেন্ড দিয়ে কিন্তু এটা আমাদের দুইটা ভাগে ভাগ করতে পারি। তারপরটা আসছে ক্যাটাগরিজ গ্রুপ। ক্যাটাগরিজ এবং গ্রুপটা কি করতে পারি? আমরা আইটেম ধরে। তো এখানে আমাদের আইটেম আছে কি কি? আইটেম আছে আমাদের আইটেম বা নেম বা প্লেস বা কান্ট্রিজ
এগুলো দিয়ে আমরা ক্যাটাগরি করতে পারি। এখানে আমাদের কিন্তু 4টা ক্যাটাগরি আছে যেখান থেকে আমাদের এসিড রেইন ইমিশনটা হয়ে থাকে। তো সেগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। সেগুলো দিয়ে আমরা কোনোভাবে ক্যাটাগরি করতে পারি না। ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ফার্স্ট। ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন হচ্ছে একটা সার্ভিস। আচ্ছা, পরেরটা দেখি, ইলেকট্রিসিটি, গ্যাস, ইনফ্রাস্ট্রাকচার, এটা একটা সার্ভিস। এই দুটো কিন্তু সার্ভিস। তারপরে ডোমেস্টিক অ্যান্ড আদার ইন্ডাস্ট্রি, দুটো আলাদা আলাদা জিনিস। তো আমরা কিন্তু এইটাকে একটা প্যারাতে এবং এই দুটো মিলে আরেকটা প্যারা করতে পারি। এভাবে কিন্তু দুইটা প্যারাতে আমরা ভাগ করতে পারি। তাহলে আমাদের ক্যাটাগরি হয়ে যায়। তারপরে ওকে, আমরা টাইম বেসড স্প্লিটিং স্ট্র্যাটেজিটা দেখতে পারি। টাইম বেসড স্প্লিটিংটা কি? এটা হচ্ছে আমরা ধরেন এখানে 17টা পিরিয়ড আছে, তার মানে আমরা যদি এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9, আমরা এখান থেকে অর্ধেক করে আমরা ভাগ করে নিতে পারি। এখানটা আমরা একটা প্যারাতে দিলাম, এই পাশটা আমরা আরেকটা প্যারাতে দিলাম। তো এখানে একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে ওভার দ্য টাইম এটা ডিক্রিজ করছে। তো এমন নয় যে ফার্স্ট যে পিরিয়ডটা আমরা ভাগ করে নিচ্ছেন সেই পিরিয়ডে বেশি কমছে বা বেশি বাড়ছে বা বেশি চেঞ্জ হয়েছে, এমন নয়। আবার সেকেন্ড পিরিয়ডের কথা যদি বলি, খুব বেশি যে বাড়ছে বা কমছে এরকমটা না, এরকমের কোনো প্যাটার্ন আমরা পাইনি। সো এই টাইম বেস স্প্লিটিংটা আমাদের এখানে যাবে না। পরেরটা দেখি সিগনিফিক্যান্ট পয়েন্টস অ্যান্ড কম্পারিজন। সিগনিফিক্যান্ট পয়েন্ট অ্যান্ড কম্পারিজন যদি আমরা দেখি, তার মানে আমাদের খুব বেশি এবং খুব কম এরকম। দেখেন সবগুলোরই কিন্তু এক্সেপ্ট ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, মানে এটা বাদে সবগুলো কিন্তু আমাদের শুরুতেই বেশি ছিল, তারপর সেটা কমছে। তো আমরা শুধুমাত্র এই একটা মানে বিগিনিংটা একটা প্যারাতে দিতে পারি, আর ওভার দ্য টাইমে কমে গেছে এটা আমরা আরেকটা প্যারাতে দিতে পারি। তাহলে সিগনিফিক্যান্ট পয়েন্ট আমরা এভাবে সিগনিফিক্যান্ট পয়েন্ট আমরা আলোচনা করতে পারি। সেটাও যে খুব বেশি যায় তাও না, আমার কাছে মনে হচ্ছে প্রথম দুইটা সব থেকে বেস্ট। তবে এটা দিয়েও লেখা যেতে পারে, খুব বেশি প্রবলেম হবে না। তবে সব থেকে অর্গানাইজ করে দেবে এদিকে দিয়ে। আমরা দেখি যে আসলে টেস্টে কেমনভাবে লেখা আছে। In 1990, around 3.3 million tons of acid rain emission came from the electricity, gas and water sector. Transport, প্রথম ছিল ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটার সেক্টর। ওকে, এটা একটা সার্ভিস সেক্টর। ওকে, দ্য ট্রান্সপোর্ট একটা সেক্টর কথা বলছে। দ্য ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সেক্টর ওয়াজ রেসপন্সিবল ফর about 0.7 million tons of emission. Okay, while the domestic sector produced around 0.6 million tons, just about 2 million tons of acid rain gas came from other sectors. দেখেন এখানে কিন্তু প্রথম মানে at the beginning of the period এখানে ডিসক্রাইব করেছে। তো ফার্স্ট প্যারাটার বিগিনিংটা ডিসক্রাইব করেছে, যেটা আমরা বলছিলাম সিগনিফিক্যান্ট পয়েন্টস দিয়ে আলোচনা করছি। আবার যদি আমরা বলি যে এখানে ওভারঅল ক্যাটাগরিজ করছে কিনা, দেখেন ক্যাটাগরি কিন্তু এখানে করছে। ক্যাটাগরি কীভাবে করছে? ইলেকট্রিসিটি তার এবং ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সেক্টর আগে লিখছে, দেন ওইটার সাথে কম্পেয়ার করছে অন্য যে সেক্টরগুলো আছে সেখানে। তো এটা বলা যেতে পারে যে আমাদের এই দুইটা স্ট্র্যাটেজি একই সাথে অ্যাপ্লাই করছে, ক্যাটাগরিজ অ্যান্ড সিগনিফিক্যান্ট পয়েন্টস অফ দ্য কম্পারিজন। পরেরটা পড়ি, তাহলে পরের নিশ্চয়ই আমাদের বাকি আছে এগুলো আমাদের বাকি আছে, এগুলো আলোচনা করবো আমরা। ইমিশন ফ্রম ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটার সাপ্লাই ফেল ড্রামাটিক্যালি টু only 0.5 million tons in 2017.
তো ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার সাপ্লাইটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে এবং সেটা পৌঁছেছে কত 0.5 এখানে পৌঁছেছে। ওকে, এ ড্রপ অফ অলমোস্ট 3 মিলিয়ন টনস কতটুকু কমছে সেটা বলছে কিভাবে 3.5 বিয়োগ 0.5 তার মানে 3। ওকে, তারপরে সেন্টেন্সে বলছে while acid rain gas from the domestic sector and other industries fell gradually। দুইটা সেক্টরের কথা বলছে, কিন্তু এখানেও ক্যাটাগরি করছে গ্রুপে। while acid rain gas from the domestic sector and other industry fell gradually। বুঝছেন, এখানে আমি আলাদা করে বলেছিলাম যে এই দুটা গ্রাজুয়ালি ডিক্রিজ করছে, এটা আর এটা, সেই দুটো একই সাথে ক্যাটাগরি করে দিয়েছে। দ্য ট্রান্সপোর্ট সেক্টর saw a small increase in emission, reaching a peak of 1 million tons in 2005। a small increase হয়েছে এখান থেকে এখানে, সরি এখান থেকে এখানে, কিন্তু এই পয়েন্টে এসে 2005-এ এসে একটা স্মল ইনক্রিজ হয়েছে। সে কথাটা বলছে যে স্মল ইনক্রিজ ইন ইমিশন রিচিং এ পিক অফ 1 মিলিয়নে পৌঁছে গেছে, ঠিক আছে, ইন 2005। তো এভাবে কিন্তু আমরা এই চারটা স্ট্র্যাটেজি বা চারটা মেথডসে আমরা পুরা ইনফরমেশনকে দুইটা প্যারাতে ভাগ করতে পারি, তো চলেন আমরা আমাদের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করি। সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এবার চলেন আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। তো আমি বলেছিলাম যে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কিভাবে নির্ধারণ করব। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা নির্ধারণ করব কম্পোনেন্ট থেকে। কম্পোনেন্টগুলো কি কি ছিল আমাদের? ভার্টিক্যাল অ্যাক্সেস, হরিজন্টাল অ্যাক্সেস, টপিকস, তারপর হচ্ছে 4 ডিফারেন্ট সেক্টর, অন্যান্য যে ছিল তার ভিতরে একটা। তো এখান থেকে কিন্তু আমরা করতে পারি। তো আমাদের ভার্টিক্যাল অ্যাক্সেসে কিন্তু দেওয়া আছে অ্যামাউন্ট অফ গ্যাস ইমিশন, আর ইয়ারের কথা বলা আছে কোথায়? ইউকেতে। সো আমরা এই যে কম্পোনেন্টগুলো, টোটালি যে কম্পোনেন্টগুলো আমাদের থাকবে, সেই কম্পোনেন্টসগুলোর উপর ভিত্তি করে আমরা সেন্টেন্স তৈরি করবো। তাহলে আমাদের কম্পোনেন্ট কী ছিল আমরা আরেকবার একটু দেখে নিই। কম্পোনেন্ট ছিল ইউকে, অ্যাসিড রেইন, তারপরে হচ্ছে আমাদের 4 সেক্টর, তারপরে 1990 থেকে 2007, এগুলো আমাদের কম্পোনেন্ট। ওকে, আর 4 ডিফারেন্ট সেক্টর কি কি? এখানে এই চারটে আছে আমাদের 4 ডিফারেন্ট সেক্টর। তাহলে আমাদের টপিকস কি? আমরা প্রথম ইনিশিয়ালি কি করবো? ইনিশিয়ালি টপিকস হচ্ছে অ্যাসিড রেইন ইমিশন, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, উইচ, স্টেডিলি, মার্জিলি, র্যাপিডলি, গ্রাজুয়ালি, ইনক্রিজ অর ডিক্রিজ। দেখেন আমরা যদি এখান থেকে দেখি ইন 1990 component 1, the around 3.3 million tons of acid rain emission subject came from verb, from কোথা থেকে? the acid electricity থেকে আমাদের প্রায় 3.3 মিলিয়ন টনস অফ অ্যাসিড রেইন ইমিটেড হয়েছিল। ওকে, পার্সেন্টেজ ট্রান্সপোর্ট, দেখেন এখানে কিন্তু সাবজেক্টটা হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট থেকে আসছে।
চলে আমাদের টপিকস থেকে। এখানে যে কম্পোনেন্টটা আছে আমাদের, এখানে সাবজেক্ট আছে, সেটা আমাদের টপিকস থেকে আসছে। দেন ভার্বটা আমাদের বসাতে হয়েছে, আর কোথা থেকে আসছে সেটা বসাতে হয়েছে। দেন দ্য ইলেকট্রিসিটি কোথা থেকে আসছে সেটা, তার মানে আমাদের এখানে অবজেক্টটা নিচ্ছে এখান থেকে, টপিকস ভার্ব অবজেক্ট। আর কতটুকু হয়েছে সেটা আমরা প্রথমে বসা দিচ্ছি। তো আমরা কিন্তু এটা চাইলে লাস্টে বসাতে পারি। কেমন ভাবে? ইন 1990 the sector electricity, gas and water sector emitted around 3.3 million tons of acid rain. So এই পর্যন্ত আমাদের কিন্তু বসালে একটা সেন্টেন্স হয়ে যাবে। তো আমরা এই যে টপিকস এবং এই যে কম্পোনেন্টস গুলো দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটা তৈরি করি। কম্পোনেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা তো জানি যে প্যারাফ্রাইজ করা যেতে পারে। তো এটা আমি যে সেন্টেন্সটা বললাম সেটা হলো এটা প্যারাফ্রাইজ। এটা প্যারাফ্রাইজ করে আমি বলেছি। তো এভাবে একটা সেন্টেন্স গঠন করা যেতে পারে। তো এখানে আমরা ইনিশিয়ালি বলেছিলাম, আমি আবার কেবল এখানে ইনিশিয়ালি বলেছিলাম, আর এখানে পুরো সালটাই উল্লেখ করে দিয়েছে। এই লেখায় পুরো সালটাই উল্লেখ করে দিয়েছে, তার মানে এটাই ইনিশিয়াল। তারপর আমি টপিকস বসাবো এই ফর্মেটে করে। ইনিশিয়ালি টপিকস কি ছিল? অ্যাসিড রেইন emission from electricity, gas and water sector was around 3.3 million tons. So আপনি যেভাবেই পারেন জাস্ট সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। টপিকসকে আমি বানাইছি এখানে সাবজেক্ট, তারপরে আমি এখানে ইমিশনটা আমি ইমিটেড বলতে পারি, তাহলে ভার্ব দেব, কেম না দিয়ে ইমিটেড বলতে পারি। কেমন ভাবে? আমি আবার বলি, কেমন ভাবে? দ্য ইলেকট্রিসিটি, গ্যাস, পরেরটা দেখি, দ্য ট্রান্সপোর্ট and communication sector was responsible for about 0.7 million. দেখেন এখানে কিন্তু এবার একটু ঘুরাইছে। এখানে আমাদের যে সেক্টর ছিল, সেক্টরকে সাবজেক্ট তৈরি করছে, আর আমাদের যে টপিকসটা ছিল সেটাকে অবজেক্ট তৈরি করছে। সো কখনো সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট, তার মানে আমাদের এখানে যেটা করছে সেক্টরকে সাবজেক্টে লিখছে, আবার সেক্টরকে কখনো অবজেক্টে লিখছে। এভাবে কিন্তু সেন্টেন্সের ভেরিয়েশন নিয়ে আসা যায়। তো সেন্টেন্সের ভেরিয়েশন যত আসবে আমাদের মার্কসটা তত বেশি হবে। তো এটা খুব ভালো করে আপনারা চর্চা করবেন। আচ্ছা, ইউজ লিঙ্কিং ওয়ার্ডস। আপনাদের অবশ্যই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে, হ্যাঁ, তাহলে ভালো মার্কস ক্যারি করা যাবে। তারপর আমরা কখনো আমরা সেন্টেন্স কিন্তু দেয়ার ওয়াজ, দেয়ার ইজ আর এভাবে শুরু করতে পারি। পরেরটা আমরা যদি দেখি, পরের সেন্টেন্সটা, এমিশন ফ্রম ইলেকট্রিসিটি কি লিখছে? এমিশন ফ্রম ইলেকট্রিসিটি আমাদের কিন্তু বলে দিচ্ছে সেক্টর কথা। এমিশন ফ্রম ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই ফেল বা ইনক্রিজ ডিক্রিজ ড্রামাটিক্যালি। কতটুকু? to only 0.5 million tons in 2007. দেখেন প্রত্যেকটা সেন্টেন্সে বা প্রতিটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টের ভেরিয়েশন এনেছে। তো এটাই হচ্ছে খেলা, সাবজেক্ট এবং অবজেক্টের ভেরিয়েশন নিয়ে আসাটা খেলা। তো আপনি যদি সবসময় টপিক্সকে সাবজেক্ট, টপিক্সকে অবজেক্ট, অথবা এই যে আইটেমগুলো আছে এগুলোকে সবসময় সাবজেক্ট বা সবসময় অবজেক্ট করেন, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সের ভেরিয়েশন হবে না। তো এই টপিক্সকে সাবজেক্ট, কখনো কখনো সাবজেক্ট, কখনো কখনো অবজেক্ট আকারে লিখতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সের ভেরিয়েশন হবে এবং এখানে ভালো মার্কস ক্যারি করা পসিবল। তো তারপরে কিছু ভোকাবুলারির কথা বলছিলাম। দেখেন এখানেও কিছু ভোকাবুলারি ইউজ করছে। ফেল যেমন আমরা ফলে ফেল করছি, ইনক্রিজ ডিক্রিজ, এখানে ইনক্রিজ দেখে দিয়েছে। সো
ফ্লাকচুয়েশন, এখানে ফ্লাকচুয়েশন আমরা ইউজ করতে পারতাম এই সেন্টেন্সে, উইথ স্মল ফ্লাকচুয়েশন ইট ইনক্রিজড টু 1 মিলিয়ন ইন 2005, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। তো এভাবে আমাদের সেন্টেন্সের ভিতরে এই ভোকাবুলারিগুলো ইউজ করতে হবে এবং সেন্টেন্সের ডিউরেশন, টপিকস এবং যে কম্পোনেন্টগুলো থাকবে, অন্যান্য যে কম্পোনেন্টগুলো থাকবে সেগুলো ইউজ করে সেন্টেন্সের ভেরিয়েশন করতে হবে, তাহলে ভালো মার্কস পাবে।